মতিঝিল প্রাসাদ মুর্শিদাবাদের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ প্রাসাদ। এই প্রাসাদ থেকেই ১৭৫৭ সালে পলাশীর উদ্দেশ্যে ঐতিহাসিক যাত্রা শুরু হয়। এই প্রাসাদেই নবাব সিরাজউদ্দৌলার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়। নবাবী আমলে মুর্শিদাবাদের ইতিহাসের উত্থান পত্তনের সাক্ষী হয়ে আছে এই প্রাসাদ। কিন্তু জানেন কি আজকে এই প্রাসাদ কি অবস্থায় আছে? সেটা জানতেই আজ আমি এসেছি মতিঝিল পার্কে। মতিঝিল পার্ক অনেক বড়, ঘুরতে মোটামুটি 2 ঘন্টার সময় লেগে যাবে। এখানে কি কি দেখতে পাবেন? অশোক খোড়াকৃতি ঝিল, মীর মদনের কামান, ওয়াচ টাওয়ার, মতিঝিল প্রকৃতি তীর্থ স্টেশন, মতিঝিল ভবন, শিশু উদ্যান, সুরের ঝর্ণা, পাশ্চাত্য ঘরানা স্তম্ভ, লাইট অ্যান্ড সাউন্ড শো, জেটিঘাট। সেই দিনের মতিঝিল প্রাসাদ এখন প্রকৃতি তীর্থ। পায়ে হেঁটে ঘুরতে না চাইলে সাইকেল পেয়ে যাবেন 50 টাকায় 30 মিনিটের জন্য। মীর মাদানের কামান। একসময় ওলন্দাজ সরকারের পক্ষ থেকে এই বিশাল কামানটি নবাব আলীবর্দী খাঁকে উপহার দেওয়া হয়েছিল। সিরাজের বিশ্বস্ত সেনাপতি মীর মাদান এই কামানটি ব্যবহার করতেন। আসল কামানটি রাখা আছে হাজারদুয়ারি প্রাসাদের সংগ্রহশালায়। এই হচ্ছে মতিঝিল প্রকৃতি তীর্থ স্টেশন। এই টয় ট্রেনে চেপে পার্ক ঘুরতে পারেন। ছোটদের জন্য এখানে বিনোদনের ব্যবস্থা আছে। আমার সময় হয়নি এই ওয়াচ টাওয়ারে যাওয়ার, আপনারা যেতে পারেন। আর যারা আগে গিয়েছেন তারা কমেন্টে জানান ওখান থেকে কেমন ভিউ পাওয়া যায়। মুর্শিদ কুলি খাঁ ১৬৬৫ থেকে ১৭২৭। ১৬৬৫ খ্রিস্টাব্দে এক ব্রাহ্মণ পরিবারে জন্মের পর একজন পার্সি বণিক তাঁকে প্রতিপালন করেছিলেন। সম্রাট ঔরঙ্গজেব তাঁকে গভর্নর এবং বাংলার দেওয়ান হিসেবে নিযুক্ত করেছিলেন। ১৭০২ খ্রিস্টাব্দে তিনি বাংলার রাজধানী ঢাকা থেকে মুকসুদাবাদে স্থানান্তরিত করে মুর্শিদাবাদ নামকরণ করেছিলেন। তিনি সুদক্ষ অর্থনৈতিক প্রশাসক হিসেবে খ্যাত ছিলেন। ১৭২৫ খ্রিস্টাব্দে তাঁর মৃত্যু হয় এবং পবিত্র কাটরা মসজিদে তাঁকে সমাহিত করা হয়েছিল। এখানে একটি গোলাপ বাগান আছে। যারা ছবি তুলতে ভালোবাসেন তাদের জন্য পারফেক্ট প্লেস। ছবি তুলুন আর ইনস্টাগ্রামে আপলোড করুন। অনেক রকমের গোলাপ আছে। শিশু উদ্যান, এখানে দেখলাম শিশু ছাড়া সবাই আছে জোড়ায় জোড়ায়। বাকি আপনারা বুঝে নিন। আলীবর্দী খাঁ আনুমানিক ১৬৭৬ খ্রিস্টাব্দ থেকে ১৭৫৬ খ্রিস্টাব্দ। ১৬৭৬ খ্রিস্টাব্দে মির্জা মোহাম্মদের পুত্র আলীবর্দী খাঁর জন্ম হয়। মুর্শিদ কুলি খাঁর পর বাংলার পুনর্নির্মাণে অগ্রণী ভূমিকা গ্রহণ করেছিলেন আলীবর্দী খাঁ। তিনি ছিলেন একজন পরোপকারী এবং ধর্মপরায়ণ শাসক। তিনি শিল্প ও সংস্কৃতির পৃষ্ঠপোষক ছিলেন। মৃত্যুর পর তাঁকে মতিঝিলের পশ্চিম তীরের খোশবাগে সমাহিত করা হয়েছিল। পার্কটা অনেক বড়, তাই অনেকগুলো বিশ্রাম স্থল আছে। ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে গেলে এখানে বিশ্রাম নিতে পারবেন। সুরের ঝর্ণা বা মিউজিক্যাল ফাউন্টেন এখানে সন্ধ্যের পর আসলে দেখতে পাবেন। খুব সুন্দর লাগে, যদি সময় থাকে মিস করবেন না। পার্ক ঘুরতে ঘুরতে আমি ভুলেই গিয়েছি মতিঝিল প্রাসাদের ইতিহাসটা জানাতে। চলুন এবার ইতিহাসটা একটু জানি। একসময় প্রচুর পরিমাণে মতি অর্থাৎ মুক্ত পাওয়া যেত এই ঝিলে, তাই এই নাম মতিঝিল। বিদেশি বণিকদের সঙ্গে এই নিয়ে চলতো ব্যবসা বাণিজ্যের আদান প্রদান। নবাব আলীবর্দী খাঁর আমলে প্রাসাদ ও নানা অট্টালিকা বানানোর প্রয়োজনে ইস্টক ইট নির্মাণের মাটি কাটার ফলেই এই জলাশয়ের জন্ম। পরবর্তীকালে আলীবর্দীর কন্যা ঘসিটি বেগমকে প্রাসাদ নির্মাণ করে দেন তার স্বামী নোয়াজিস মোহাম্মদ ১৭৪৩ সালে। প্রাসাদের নাম ছিল সাংহি দালান। অশ্বক্ষুরাকৃতি এক ঝিল প্রাসাদটিকে ঘিরে রেখেছিল। এই হচ্ছে মতিঝিলের ইতিহাস। এখানে সন্ধ্যের পর লাইট অ্যান্ড সাউন্ড শো দেখানো হয়। এটা কিন্তু দেখবেন যদি সময় থাকে। শোয়ের ভিডিওগ্রাফি করা যায় না, তাই আপনাদেরকে দেখাতে পারছি না। তবে বলে দিচ্ছি কি কি বিষয়ের ওপর শো হয়।
ষড়যন্ত্রের পটভূমি। 1756 খ্রিস্টাব্দে বাংলার মসনদে নবাব সিরাজউদ্দৌলার অভিষেক নবাব বংশে অসন্তোষ ও শত্রুতা সৃষ্টি করেছিল, যা ইংরেজ কোম্পানির সঙ্গে অন্যান্য বিরোধী শক্তিগুলিকে সংযুক্ত করে তাঁকে সিংহাসনচ্যুত করার মঞ্চ প্রস্তুত করে। নবাবকে ক্ষমতাচ্যুত করতে যারা এই ষড়যন্ত্রে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছিলেন তাদের মধ্যে প্রথমেই ছিলেন মীরজাফর, নবাব আলীবর্দী খাঁর ভগ্নিপতি ও নবাব সিরাজউদ্দৌলার প্রধান সেনাপতি। মীরজাফর নবাবী লাভের উদ্দেশ্যে পলাশীর যুদ্ধে নবাবকে ভ্রান্ত পরামর্শ প্রদান করে পরাজয়ের পথ সুগম করেন এবং পরবর্তীকালে তিনি বাংলার নবাব হন। দ্বিতীয় ছিলেন ঘসেটি বেগম, নবাব সিরাজউদ্দৌলার খেয়ালি মাসি ঘসেটি বেগম এবং আলীবর্দী খাঁর জ্যেষ্ঠা কন্যা। তিনি সম্পদশালী এবং ক্ষমতাশালী হওয়ার ফলে সিরাজকে সিংহাসনচ্যুত করার লক্ষ্যে নবাবের বিরোধী শিবিরে প্রচুর অর্থ প্রদান করেছিলেন এবং মীরজাফর ও ব্রিটিশদের সঙ্গে একযোগে কাজ করেন। তৃতীয় জগৎ শেঠ, মারোয়ারি জৈন পরিবারের সদস্য এবং নবাবের মন্ত্রিসভার অর্থমন্ত্রী ছিলেন। তাঁর অর্থনৈতিক শৌর্য মুঘল সাম্রাজ্যে তাঁকে বিশ্বের অর্থ সম্ভারে অদ্বিতীয় করে তুলেছিল। যুবক নবাবকে অপসারণ করতে তিনিও ষড়যন্ত্রে লিপ্ত হয়েছিলেন। চতুর্থ উইলিয়াম ওয়াটস, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাশিম বাজার বাণিজ্য কেন্দ্রের মুখ্য পদে আসীন ছিলেন। নবাবের সভার প্রবেশদ্বার তাঁর কাছে উন্মুক্ত থাকায় তিনি নবাবের বিরোধী শক্তির সঙ্গে নিঃশব্দে যুক্ত হয়েছিলেন। এবং পঞ্চম লর্ড ক্লাইভ, পলাশীর যুদ্ধের মূল কারিগর। নবাবের উত্তরাধিকার হিসেবে এবং কোম্পানির ব্যবসা বাণিজ্যের ভবিষ্যৎ সুদৃঢ় করার উদ্দেশ্যে তিনি মীরজাফরের সঙ্গে চুক্তি করেছিলেন। মতিঝিল প্রাসাদের প্রতিষ্ঠাতা নওয়াজেশ মোহাম্মদ খাঁ, তার সমাধি আছে মতিঝিল পার্কের প্রবেশদ্বারের বাঁদিকে। এটা দিয়ে একটু এগিয়ে আসলেই দেখতে পাবেন তার সমাধি। এখানেই রয়েছে নওয়াজেশ মোহাম্মদের দত্তক পুত্র একরামউদ্দৌলার সমাধি। ঘসেটি বেগম ও নওয়াজেশ মোহাম্মদ ছিল নিঃসন্তান। তারা সিরাজউদ্দৌলার ভাইকে অর্থাৎ একরামউদ্দৌলাকে দত্তক নিয়েছিলেন। একরামউদ্দৌলার চিকেন পক্স হয় এবং মারা যান। তার অকাল প্রয়াণ নওয়াজেশ মোহাম্মদ সহ্য করতে পারেননি। 1 বছরের মধ্যে তিনিও মারা যান। মসজিদের সামনে সমাধি রয়েছে দুজনের। 1750 সালে নওয়াজেশ মোহাম্মদ একটি মসজিদ তৈরি করেন, জামা মসজিদ। সেটা এখনও রয়ে গেছে এখানে। নিয়মিত নামাজ পড়েন সবাই, কিন্তু ট্যুরিস্টদের জন্য প্রবেশ নিষেধ। এই জামা মসজিদের পাশেই একটি ঘর দেখতে পাবেন, কিন্তু এর কোনো জানালা দরজা নেই, কোনো প্রবেশ পথ নেই, চারদিক থেকে আটকানো। তাই এই ঘরটিকে মতিঝিলের গুপ্ত ঘর বলা হয়। এই ঘরের মধ্যে কি আছে আজও কেউ জানে না। সেই সময় ইংরেজরা এই ঘরের মধ্যে কি আছে জানার জন্য কামান দাগেন এখানে, কিন্তু কামান দাগেন যিনি রক্তভূমি করে মারা যান এখানে। তারপর থেকে আর কেউ চেষ্টা করেনি জানার এখানে কি আছে। এবার পলাশী যুদ্ধের সময় এই প্রাসাদের কি ভূমিকা ছিল জেনে নিন। যে যুদ্ধে ভারতের তৎকালীন ভবিষ্যৎ সূচিত হয়েছিল সেই যুদ্ধটি হচ্ছে পলাশীর যুদ্ধ। আর পলাশীর উদ্দেশ্যে ঐতিহাসিক যাত্রা 1757 খ্রিস্টাব্দে 21 জুন বৃহস্পতিবার মতিঝিল। সঠতাপূর্ণ চুক্তির প্রেক্ষাপটে ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং বাংলার তরুণ নবাব সিরাজউদ্দৌলার সেনাপতি মীরজাফর খাঁর নেতৃত্বে নবাবের সৈন্যরা মতিঝিল থেকে পলাশীর রণক্ষেত্রের উদ্দেশ্যে রওনা দেন। ব্রিটিশ আগ্রাসন থেকে সুবে বাংলাকে রক্ষা করার উদ্দেশ্যই ছিল এই যাত্রা। 15,000 ঘোড়সওয়ার, 35,000 পদাতিক বাহিনী, 53টি কামান ও 50 জন ফরাসি গোলন্দাজ নিয়ে সিরাজের সৈন্যবাহিনী গঠিত হয়। 22 জুন শুক্রবার শত্রুর অগ্রসর।
ব্রিটিশ সৈন্যবাহিনী কাটোয়া শহরের ভাগীরথী নদী পেরিয়ে পলাশীর দিকে অগ্রসর হয়। কর্নেল রবার্ট ক্লাইভের নেতৃত্বে ইংরেজ সৈন্যবাহিনীতে ছিল 950 জন পদাতিক সৈন্য, 100 জন গোলন্দাজ, 50 জন ইংরেজ নৌসেনা ও 2000 জন সৈন্য। 23 জুন শনিবার যুদ্ধের দিন রাত্রি 1টা, ইংরেজ সৈন্য পলাশী পৌঁছায় সকাল 8টায়। সিরাজের ফরাসি গোলন্দাজরা প্রথম গোলা ছাড়ে। সিরাজউদ্দৌলা আনুমানিক 1733 থেকে 1757। নবাব আলীবর্দী খাঁর কনিষ্ঠ কন্যা আমিনা বেগমের পুত্র ছিলেন সিরাজউদ্দৌলা। মাতামহের মৃত্যুর পর উত্তরাধিকার সূত্রে মাত্র 23 বছর বয়সে তিনি নবাব পদে আসীন হয়েছিলেন। প্রশাসনে বিদেশি হস্তক্ষেপ অপছন্দের কারণে স্বতন্ত্র উদ্দীপনায় তিনি বহু যুদ্ধ করেছিলেন। 1757 খ্রিস্টাব্দের পলাশীর যুদ্ধের পর তার মৃত্যু হয়েছিল। এই মতিঝিল পার্কে রাত্রিবাসও করতে পারেন। ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম প্রপার্টির কটেজ আছে, বুকিংয়ের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। এখানে থেকে 2 দিন মুর্শিদাবাদ ঘুরতে পারেন। মতিঝিল পার্কের এই ঝিলে বোটিং করতে চান তাহলে তার ব্যবস্থাও আছে, এখানে বোটিং করতে পারেন। আমি যখন গিয়েছিলাম তখন বোটিং বন্ধ ছিল। এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।